বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্ত ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলার ছোট গণপতি সেভেন ওয়াজের গল্পের নাম পিশাচ। রচনায় হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে অভিনয় সুপর্ণা মিশ্র আর বিপ্রতীক চক্রবর্তী। শুরু হচ্ছে পিশাচ। বাড়ি মালিক অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এই বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এই বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, ব্যাপারটা আমায় একটু খুলে বলবেন কি? ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবু উড়ে বেয়ারাটা মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালো শিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কি যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। তারপর থেকে কি রামময় বাবু কি আর বাগানে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 2 আগে আর এক সকালে বাগানের ভিতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালো শিরার ডোরা, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছে তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ পণ্ড হওয়াতেই তার মৃত্যু হয়েছে। তার দেহ কি কালো শিরার দাগ ছিল? রক্ত আর রস কি শোষণ করেছিল? মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? আর রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। ও, আপনার কি আর কিছু বলবার আছে? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না। আপনি যেসব জীবের নাম করলেন তারা সবই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়ুই এরকম টাইপের পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে যায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়।
রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই। বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই, কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে, নরহত্যার জন্যে কিন্তু নয়। আপনি নিশ্চিত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, কিন্তু আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই একই পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পুরো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটি হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলা একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি কি ভূত পেতনি পিশাচ এসব বিশ্বাস করো? হ্যাঁ, সাধারণ লোকেরা যখন ভূতের গল্প বলে তখন তো আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূতের গল্প নিয়ে মাথা ঘামান তখন তো আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মা নাকি মানুষের মৃতদেহের ভেতরে এসে আশ্রয় নেয়, আর তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষের রক্ত চুষে খায়। আর লোকে এই কথাগুলো যদি মানতে গেলে তাহলে বলতে হয় পাশের ওই বাগানে এমনি কোনো জ্যান্ত মোড়া রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকার বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? আর ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে ওটা জীবী বা আসতে পারে? সামনের টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, তা ঠিক বলেছো, বাগানের বাইরে তো এত বড় বড় জীব থাকতে সেইখানে বসে অপেক্ষা করবি বা কেন? হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কুমির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে কিন্তু আমি ওইসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিচাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমার আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে। আচমকিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কি যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বললে, একটা পিশাচ এমন করে আমাদের ভয় দেখানো রাস্তা। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল, মাত্র একবার। তারপরে সব চুপচাপ। বিড়াল আশ্চর্য হয়ে বললে, আমি বাগানে গিয়ে বিড়ালটা ওরকম চেঁচিয়ে উঠলো কেন? কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে, দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেও চলবে। মনে রেখো কিন্তু রাত্রেও বাগান ভারী বিপজ্জনক। কি বল, ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখে নি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই।
কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। এদিকে রয়েছে অনেক রকমের অর্কিড। কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড আগে দেখেছো কি? না, এইগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। কি চমৎকার! দেখো কুমার, দেখো দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদের উপর যে অর্কিডটা রয়েছে, কি প্রকাণ্ড অর্কিড! অর্কিড যে এত বড় আর এত প্রকাণ্ড, আর যে তার এত ফুল এত অদ্ভুত হয়, তা আমি না দেখলে বিশ্বাসই করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টক টক করে রক্ত পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েও বলে উঠল, বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পথ অগ্রসর হইয়ে স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল কি আমরা এই বিড়ালটার মরণের কান্না শুনেছি? কে কে বধ করলো? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাতে তো বোঝার চেষ্টা করুন। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলিকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালি সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে প্যাঁচা ও বাদুড় শূন্যকে স্তব্ধিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছি তো, কিন্তু আমরা তো সকালে এই বাগানে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল রাত্রেই ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধটা আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলির দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের গাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে বিষম ছটপট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরে উপর 2 বার গুলি বৃষ্টি করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার ছোড়বার পরেই রক্তমুখ ফুলসুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে কতকগুলি লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতন টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কিতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা আর কোনো কোনো দেশগুলোতে এমন জাতের অর্কিড পাওয়া যায় যা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রী পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে তার কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুঁয়ো দিয়ে তাদেরকে আক্রমণ করত। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।